দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে প্রকাশিত বিশেষ খবরটি হলো বিধানসভার টুকিটাকি রিপোর্ট প্রকাশের দাবি সুদীপের। কুমারঘাটে ফের রথকাণ্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি কুমারঘাটে গিয়ে সাংবাদিক সম্মেলন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিপিএম বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল। সেই রিপোর্টও জমা পড়েছে অনেক আগেই। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কুমারঘাটের মর্মান্তিক ঘটনার রিপোর্ট প্রকাশ করার দাবি করেছেন। কোন ব্যক্তির গাফিলতিতে সেদিন দুর্ঘটনা ঘটে তা রাজ্যবাসীর কাছে তুলে ধরা প্রয়োজন। রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বেশ কিছু ইস্যুতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য থেকে আরক্ষা সহ বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য বেশ কিছু বিষয়ে তুলে ধরেছেন। তিনি বলেছেন, অপরাধ প্রবণতা রোধে পুলিশ প্রশাসনের বিশেষজ্ঞদের নিয়ে পৃথক পৃথক টিম গঠন করা প্রয়োজন। বিধায়ক সুদীপ রায় বর্মন চাকুরিচ্যুত 10,323 শিশুতে অবসরপ্রাপ্ত বিচারপতি এবি পালের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারকে বিস্তারিত জানানোর আবেদন জানিয়েছেন। অপমান করা হচ্ছে, অনিমেষ ঢাকঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা অফার দিচ্ছেন, কিন্তু যেসব বিধানসভা এলাকার বেকার যুবক যুবতীদের অফার দেওয়া হচ্ছে সেই বিধানসভা কেন্দ্রের বিধায়কদের ডাকা হচ্ছে না। বিধায়করাও তার নিজ নিজ কেন্দ্রের চাকরি প্রার্থীদের হাতে যাতে অফার তুলে দিতে পারে সেই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। পুরস্কার বিতরণের মতো বেকার যুবক যুবতীদের ডেকে এনে তাদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে। এতে বেকার যুবক যুবতীরা যারা চাকরি পাচ্ছেন তাদেরকে অপমানিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতার দাবি, গত 40 বছর ধরে ভাগ্যবান বেকার যুবক যুবতীদের ডাকযোগে অফার পাঠানো হতো, কিন্তু এখন সেই পরম্পরা লঙ্ঘিত হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। যেহেতু রাজ্য সরকার বেকারদের হাতে অফার তুলে দিচ্ছে, তাই স্বাভাবিকভাবেই প্রচার হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। একসময় স্বচ্ছতার সাথে নিয়োগ হয়নি বলে 10,330 চাকরি প্রার্থীদের এই অবস্থা হয়েছে। অধ্যক্ষ মন্তব্য করেন, একসময় পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাম বিধায়করা। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সহসাই ট্যাট উত্তীর্ণদের নিয়োগ হচ্ছে না। রাজ্যে ট্যাট উত্তীর্ণ পরীক্ষার্থীরা খুব সহসাই নিয়োগ পাচ্ছেন না। আইনি প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। বিষয়টি বুধবার বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বকালে অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ট্যাট 1-এ 1,615 জন এবং ট্যাট 2-তে 1,643টি শূন্যপদ থাকা সত্ত্বেও ট্যাট উত্তীর্ণদের কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে? মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে এই প্রশ্নটি এদিন উত্থাপন করেছেন বিধায়ক নির্মল বিশ্বাস। এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে, কারণ ট্যাট 1-এ স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে। 2018 সালের 28 জুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া কাজ পুনরায় শুরু করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ট্যাট 2 অর্থাৎ স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি পাওয়া গিয়েছে। বিজ্ঞপ্তিতে স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসে কিছু সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস সংশোধন করার বিষয়টি দফতরের প্রক্রিয়াধীন। মুখ্যমন্ত্রীর এই জবাবের পরিপ্রেক্ষিতে বিধায়ক নির্মল বিশ্বাস শিক্ষক স্বল্পতায় জর্জরিত বিদ্যালয়গুলোর সমস্যা দূরীকরণে রাজ্য সরকারের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তরে বলেছেন, ট্যাট 1 এবং ট্যাট 2 নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম সরকার অনুসরণ করছে তার পরিপ্রেক্ষিতে এর উত্তরের জবাব আসে না। অন্য একটি প্রসঙ্গে বুধবার বিধানসভা অধিবেশনে বিধায়ক রামু দাস ও বিধায়ক বিন্দু দেবনাথের উত্থাপিত প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে বর্তমানে 7টি ডিআইইটি কলেজ রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আরও একটি ডিআইইটি কলেজ নির্মাণ প্রক্রিয়ার কাজ চলছে। পাশাপাশি ডিআইইটি কলেজগুলোর জন্য আরও শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও তথ্য দিয়ে জানিয়েছেন, 2023-24 অর্থবর্ষে
অর্থ দফতরের তরফ থেকে ডিআইইটি কলেজগুলোর জন্য 8টি লেকচার পদ পূরণের অনুমোদন পাওয়া গিয়েছে। সেই অনুসারে এই পদগুলো পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডিআইইটি কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকে টিচার্স ট্রেনিং কোর্সের পঠন পাঠন শুরু করা সম্ভব হবে না, কারণ বিষয়টি এনসিটির অনুমোদন সাপেক্ষ। সেই অনুমতি এখনও পাওয়া যায়নি। তবে বর্তমানে ডিআইইটি কলেজের ভবনটি শিক্ষা দপ্তর, এসসিআরটি এবং জেলা শিক্ষা অধিকার দপ্তরের মাধ্যমে চাকুরিরত শিক্ষক, প্রধান শিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণ বিষয়ের বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজে হচ্ছে। বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বর্তমানে এগ্রিগেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম কোর্স চালু করেছে। বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ, গঠিত মন্ত্রী পরিষদ, মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বিতর্কিতরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় নতুন ও পুরাতনদের মধ্য থেকে বাদ পড়েছেন 15 পূর্ণমন্ত্রী ও 13 প্রতিমন্ত্রী ও 2 উপমন্ত্রী। বুধবার নতুন মন্ত্রিসভা গঠনের জন্য পুরনোদের বৃহস্পতিবার শপথ নিতে আমন্ত্রণ জানানো হলেও এদের নাম তালিকায় পাওয়া যায়নি। দায়িত্ব পালনে ব্যর্থতা, দায়িত্বের বাইরে গিয়ে অতিকথন, অর্থনৈতিক অব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাণিজ্য সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতিসহ নানা কর্মকাণ্ডে বিতর্কের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত ছিলেন এইসব মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ফলে গত 5 বছরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। এইসব কারণে তাদের বাদ দিয়ে এবার সুন্দর ও পরিচ্ছন্ন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ পড়া 15 পূর্ণমন্ত্রী হলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোহেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক। বাদ পড়া 13 প্রতিমন্ত্রী হলেন বর্তমান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, গৃহায়ন ও গণপূর্ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী কে এম কালিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়া 2 উপমন্ত্রী বাদ পড়েছেন। তারা হলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গোষ্ঠীকুন্দল জিয়ে রেখে মুক্তধারায় কংগ্রেসের বৈঠক। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের রদবদল হয়েছে কংগ্রেস কমিটির। সম্প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করা হয়েছে। যদিও এই কমিটি নিয়ে কংগ্রেসের অভ্যন্তরেই গোষ্ঠীকুন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিত সিনহা নিজের মতো করে সমান্তরাল কমিটি তৈরি করার হুঁশিয়ারি দিয়েছেন। বর্মণ শিবির নিজেদের মতো করে কংগ্রেস দলকে সাজাতে এখন সক্রিয়। বর্মণ শিবিরের তরফ থেকে যে কমিটি সদস্যদের তালিকা প্রকাশ হয়েছে তা নিয়ে চাপা ক্ষোভ কতিপয় নেতাদের মধ্যে বিরাজ করছে। বিরোজিত সিনহা ছাড়াও এর মধ্যে রয়েছেন প্রাক্তন এনএসইউআই সভাপতি সম্রাট রায় সহ আরও অনেকে। কিন্তু দলের ভেতরের এই গোষ্ঠী কুন্দলের মাঝেই বুধবার নবগঠিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির বর্ধিত সভা সংগঠিত হয়েছে। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে
বিসিসি সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে হয়েছে এই সভা। আশিস কুমার সাহা ছাড়াও এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দীপাচন্দ্র রাঙ্কল, অধ্যাপক মানিক দেব সহ অন্যরা। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের কী কৌশল হবে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে। এছাড়াও দলকে শক্তিশালী করা নিয়ে বৈঠকে উপস্থিত নেতৃত্বরা তাদের বক্তব্য সামনে রেখেছেন। তবে দলের অন্দরে নবগঠিত কমিটি নিয়ে এক বিশাল ক্ষোভ সৃষ্টি হয়ে আছে, যা এই দিনের বৈঠকে প্রত্যক্ষ করা গিয়েছে। নতুন কমিটি নিয়ে বিতর্কের জেরে এই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল অনেকটাই কম।